শুরু করছি মেধাবীর সুপারনোভা অ্যাপের ফাইনাল পরীক্ষার 1 মাসের ক্র্যাশ কোর্সের নবম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। আজকে আমরা শিখব অধ্যায় 4 পদার্থের অবস্থা এই অধ্যায়টি। আজকের ক্লাসে এই অধ্যায়ের আমরা কণার গতিতত্ত্ব, ব্যাপন, নিঃসরণ, পাতন এবং ঊর্ধ্বপাতন সহ সম্পূর্ণ অধ্যায় সম্পর্কে জেনে তারপর আমাদের মেধাবী সুপারনোভা অ্যাপে কিছু অ্যানিমেটেড ভিডিও দেখব। প্রতিটি টপিক রিলেটেড সামারি তোমরা আমাদের মেধাবী সুপারনোভা অ্যাপে পেয়ে যাবে। তাছাড়া অনুশীলনী বইয়ের কিছু ছক পূরণের সমাধানও আমাদের মেধাবী সুপারনোভা অ্যাপে রয়েছে। আজকের সম্পূর্ণ ক্লাস নিয়ে যে কোনো কনফিউশন তোমরা আমাদের ফেসবুক পেজে মেসেজ পাঠিয়ে অথবা আমাদের হটলাইন নাম্বারে কল করে জিজ্ঞেস করতে পারো, তোমাদেরকে সমাধান দিয়ে দেওয়া হবে। তাছাড়া অনেকগুলো অধ্যায় শেষ হওয়ার পর আমরা একটি রিভিউ ক্লাস করব, যেখানে তোমাদের সব রকম প্রশ্নের সমাধান দিয়ে দেওয়া হবে। কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব জানার আগে আমরা জানব পদার্থ কী। আমরা জানি যার ভর আছে এবং যা জায়গা দখল করে বা স্থান দখল করে এবং বল প্রয়োগ করলে বাধা দেয় বা বাধা সৃষ্টি করে তাকে পদার্থ বলে। আর পদার্থের তিনটি অবস্থা আছে: কঠিন, তরল, গ্যাস বা বায়বীয়। এই তিনটি স্টেজে কিভাবে অণুগুলো থাকে তার একটি চিত্র তোমাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছ সলিড অর্থাৎ কঠিন এবং লিকুইড, তরল এবং গ্যাস বা বায়বীয় পদার্থে অণুগুলো কিভাবে আছে বা থাকে তার একটি ভিডিও দেখানো হচ্ছে। এখানে কঠিন পদার্থের ক্ষেত্রে দেখো অণুগুলো খুব কাছাকাছি একে অপরের সাথে আছে, কিন্তু লিকুইডের ক্ষেত্রে একটু দূরে, একে অপর থেকে একটু দূরে আর আরো বেশি নাড়াচাড়া করছে। গ্যাসের ক্ষেত্রে দেখবে অণুগুলো পরস্পর থেকে অনেক দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই তিনটি পদার্থের পার্থক্য মূলত এখানেই। কঠিন পদার্থকে তাপ দেওয়ার পর কণাগুলো নাড়াচাড়া করতে শুরু করে। তরল পদার্থকে যদি আরো তাপ দেওয়া হয়, কণাগুলো আরো ছড়িয়ে ছিটিয়ে যায়। এখন তোমরা এই কথাগুলোর সাথে মিলিয়ে দেখো। কঠিন পদার্থ, কণাগুলো ঘনিষ্ঠ, নাড়াচাড়া করতে পারে না। একটু আগেই আমরা দেখেছিলাম কিভাবে কঠিন পদার্থের ক্ষেত্রে প্রতিটি কণা পরস্পরের সাথে ঠিক এই অবস্থায় ছিল, খুব একটা নাড়াচাড়া করছিল না। তাপ পেয়ে কিছুটা নড়ে তরল পদার্থের ক্ষেত্রে, নির্দিষ্ট আয়তনও থাকে। আর গ্যাসের ক্ষেত্রে আরও তাপে কণাগুলো মুক্তভাবে ছুটে, ঠিক এরকম। আর আয়তন বা আকার থাকে না। তাহলে এই এক্সাম্পল থেকে তুমি কণার গতিতত্ত্ব সম্পর্কে কি ধারণা পেলে? কণার গতিতত্ত্ব হলো এই আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলে। ব্যাপন, কোনো মাধ্যমে কঠিন, তরল বা বায়বীয় বস্তুর স্বতঃস্ফূর্ত এবং সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকেই মূলত ব্যাপন বলে। একটা উদাহরণ দেই, যেমন তুমি যখন পারফিউম দাও তখন পারফিউমের গন্ধ কিছুক্ষণ পরই ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। তুমি যখন পারফিউমটা দাও তখন কিন্তু সাথে সাথেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে না। প্রথমে ধরো একটা জায়গা পর্যন্ত থাকে, তারপর তা বাড়তে বাড়তে আস্তে আস্তে সম্পূর্ণ ঘরে ছড়িয়ে যায়। এটাই মূলত ব্যাপন। ব্যাপন হার, দ্রুত ছড়ালে হার বেশি, ধীর হলে কম, ছোট কণা বড় কণার তুলনায় দ্রুত ছড়ায়। সবসময় মনে রাখবে ব্যাপনের ক্ষেত্রে পদার্থের তিনটি অবস্থা, যেমন কঠিন, তরল এবং গ্যাস, এই তিনটি অবস্থা সবসময় উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রায় ছড়িয়ে যায়। এখন আসো ব্যাপন সম্পর্কে আমাদের মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে একটু ভিডিও দেখি। প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের সারসংক্ষেপ। ব্যাপনেরও একটি সারসংক্ষেপ দেয়া আছে। বলা আছে কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার বা ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকেই ব্যাপন বলে।
যেহেতু ব্যাপন হলো কোনো মাধ্যমে পদার্থের কণাসমূহের ছড়িয়ে পড়া, তাই কোনো পদার্থের কণাসমূহের গতি যত বেশি তার ব্যাপন হার তত বেশি। এখন চলো এখানে একটা ইনফরমেশন আছে। তাপমাত্রা ব্যাপনের হারের সমানুপাতিক। যেহেতু তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পদার্থের কণাসমূহের গতি বৃদ্ধি পায়, তাই বলা যায় তাপমাত্রা ব্যাপনের হারের সমানুপাতিক। তাপমাত্রা যত বেশি হবে ব্যাপনের হার তত বাড়বে। এখন আমরা ভিডিও দেখব। একটি গ্লাসে বিশুদ্ধ পানি নিয়ে তাতে 1 চামচ ট্যাঙের গুঁড়া ছড়িয়ে দিলে দেখা যায় কিছুক্ষণ পর আস্তে আস্তে পুরো পানি কমলা বর্ণ ধারণ করেছে। আবার রান্নাঘরে রান্না করা খাবারের গন্ধ আমরা অন্য রুমেও পাই। প্রথম ক্ষেত্রে ট্যাঙের গুঁড়ো পানিতে ছড়িয়ে পড়া এবং দ্বিতীয় ক্ষেত্রে রান্নাঘরে রান্না করা খাবারের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। তাহলে তোমরা আমাদের অ্যাপ থেকে ব্যাপন সম্পর্কে আরও দুটি উদাহরণ দেখে নিয়েছো। বাকি ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ ক্লাস শেষে দেখে নিবে। এখন দেখব কঠিন পদার্থের ব্যাপনের একটি উদাহরণ। এখানে টি ব্যাগ একটি কঠিন পদার্থ। টি ব্যাগ গরম পানিতে ডুবালে চায়ের লিকার ধীরে ধীরে পানিতে ছড়িয়ে পড়ে, ঠিক এই চিত্রের মতো। এখানে যদি গরম পানি নেওয়া হয় আর টি ব্যাগ ডুবানো হয়, টি ব্যাগের লিকার সম্পূর্ণ পানিতে খুব দ্রুত ছড়িয়ে যাবে। তাহলে এটা টি ব্যাগ কঠিন পদার্থ যা ব্যাপন হয়ে পানিতে ছড়িয়ে গেছে বা কঠিন পদার্থের ব্যাপন হয়েছে। প্রভাব: গরম পানিতে ব্যাপন দ্রুত হয় আর ঠান্ডা পানিতে ব্যাপন ধীরে হয়। একটু আগের উদাহরণে গরম পানির কথা বলেছি। এখন যদি এই পানিটি ঠান্ডা হয়, তখন পানিতে ধীরে ধীরে লিকার ছড়িয়ে যাবে, কিন্তু গরম পানির ক্ষেত্রে ব্যাপন দ্রুত হয়। এখন তরল পদার্থের ব্যাপন দেখব। গ্লাসে পানি নিয়ে কয়েক ফোঁটা নীল ফুড কালার দিলে তা পানিতে ছড়িয়ে পুরো পানি নীল হয়ে যায়, ঠিক এই চিত্রে দেখতে পাচ্ছ। এখানে নীল পানীয় তরল পদার্থ, আর তরল পদার্থের ব্যাপন দেখব। এই তরল পদার্থকে যখন পানিতে মেশানো হচ্ছে, তখন পানিতে সম্পূর্ণ এই কালারটি ছড়িয়ে গেছে, এখানে ব্যাপন হয়েছে। কিন্তু শীতল পানিতে ব্যাপন ধীরে হয়েছে আর গরম পানির ক্ষেত্রে ব্যাপন দ্রুত হয়েছে। অর্থাৎ এই চিত্রে যদি এটা গরম পানি হয়ে থাকে তাহলে এই ব্যাপনটা খুব দ্রুত হয়েছে, আর যদি এটা ঠান্ডা পানি হয়ে থাকে ব্যাপনের হার ধীরে হয়েছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপনের ক্ষেত্রে তাপমাত্রা অনেক বেশি নির্ভর করে। এজন্য বলা হয় তাপমাত্রা ব্যাপনের হারের সমানুপাতিক। এখন আসো আমরা গ্যাসীয় পদার্থের ব্যাপন দেখব। তার জন্য দুটি গ্যাসীয় পদার্থ নিলাম। এই কাঁচ নলের চিত্রে দেখতে পাচ্ছ এক সাইডে HCl দ্রবণ দিয়ে ভেজানো তুলা রাখা হয়েছে, অন্য সাইডে NH4OH যাকে আমরা বলি অ্যামোনিয়া হাইড্রক্সাইড, এই অ্যামোনিয়া হাইড্রক্সাইডের দ্রবণ দিয়ে ভেজানো তুলা রাখা হয়েছে। এই দুটি গ্যাসকে পাশাপাশি রাখার পর বিক্রিয়া করে একটি সাদা ধোঁয়া তৈরি হয়েছে, যা হলো NH4Cl, যাকে আমরা বলবো অ্যামোনিয়াম ক্লোরাইড। তুমি যদি চিত্রে একটু ভালো মতো দেখো, দেখতে পাবে এই সাদা ধোঁয়া বিক্রিয়ার পরে তৈরি হওয়া সাদা ধোঁয়া মাঝামাঝি অবস্থানে নেই। এটি NH4OH দ্রবণে ভেজানো তুলা থেকে দূরে আছে আর HCl দ্রবণে ভেজানো তুলা থেকে কাছাকাছি আছে। এ থেকে বুঝতে পারছো NH3 গ্যাস HCl গ্যাসের তুলনায় দ্রুত ছড়িয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে। তাই বলা যায় NH3 গ্যাসের ব্যাপন হার HCl গ্যাসের ব্যাপন হারের তুলনায় বেশি। নিঃসরণ: নিঃসরণ হলো সরু ছিদ্রপথে উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে কোনো গ্যাস সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াই হলো নিঃসরণ। তুমি যদি এই চিত্রের দিকে খেয়াল করো তাহলে দেখবে এই ছিদ্রের এই পাশে কণাগুলো অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে। এই উচ্চচাপে কণাগুলো সরু ছিদ্রপথে
নিম্নচাপের দিকে বেরিয়ে আসার প্রক্রিয়াই হলো নিঃসরণ। নিঃসরণের পর তুমি দেখতে পাচ্ছ এই অণুগুলো এখানেও ছড়িয়ে ছিটিয়ে আছে এবং দুই দিকেই এখন সমান অবস্থা। একটি উদাহরণ আমরা দিয়েছি, দেখো বেলুনের ক্ষেত্রে। ফুটো বেলুন হলে উচ্চচাপের বাতাস বের হয়। তুমি যখন একটি বেলুন ফুলাতে যাও, বেলুনটিতে যদি কোনো ছিদ্র আগে থেকেই থাকে, তখন বেলুনটি ফুলানোর চেষ্টা করলেও ঠিকভাবে ফুলে না, বাইরে বাতাস বেরিয়ে আসে। এটি একটি নিঃসরণের উদাহরণ। তাছাড়া সিএনজির গাড়ি আরেকটি উদাহরণ দেখি। সিলিন্ডার থেকে মিথেন গ্যাস ইঞ্জিনে প্রবেশ করে। এখন আসো আমরা আমাদের মেধাবী সুপারনোভা অ্যাপে নিঃসরণ সম্পর্কে কয়েকটি উদাহরণ দেখি। একটি হিলিয়াম ভরা বেলুন নেই। যদি বেলুনে একটি ছিদ্র থাকে তাহলে দেখা যাবে কিছুক্ষণ পর বেলুনটি চুপসে গেছে। বেলুনের ভেতর হিলিয়াম গ্যাসের কণাসমূহ ভেতরের আবরণের সাথে ধাক্কা খেতে থাকে এবং চাপ প্রয়োগ করে। বেলুনের ভেতরের চাপ বাইরের চাপ থেকে বেশি থাকে। যখন কোনো ছিদ্রপথ থাকে সেই পথে গ্যাসের কণাসমূহ সজোরে বের হয়ে আসে। সরু ছিদ্রপথে কোনো গ্যাসের অণুসমূহের উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। নিঃসরণের আরেকটি উদাহরণ হলো ফল পেকে গেলে তার গন্ধ ফলের ত্বকের ছিদ্রপথ দিয়ে বের হয়ে আসে এবং তখন আমরা পাকা ফলের গন্ধ টের পাই। ত্বকের ছিদ্র পথে গন্ধ বের হয়ে আসার সেই প্রক্রিয়াই হলো নিঃসরণ। এখন আমরা পাতন এবং ঊর্ধ্বপাতন সম্পর্কে জানব। সর্বপ্রথমে পাতন সম্পর্কে জানি। পাতন হলো তরলকে তাপে বাষ্পে পরিণত করে তারপর শীতলীকরণের মাধ্যমে আবারও তরলে রূপান্তর করার প্রক্রিয়া। অর্থাৎ কোনো তরল পদার্থকে তাপ প্রয়োগের ফলে বাষ্পে পরিণত করে আবারও শীতলীকরণ করে তরলে পরিণত করার প্রক্রিয়াই হলো পাতন। আরও ব্যাখ্যা জানার আগে আমরা ঊর্ধ্বপাতন সম্পর্কে আগে জানি, তারপর আমরা মেধাবী সুপারনোভা অ্যাপে এই দুটি টপিক নিয়ে একটি ভিডিও দেখব। ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন হলো একটি প্রক্রিয়া যেখানে কঠিন পদার্থকে সরাসরি বাষ্পে পরিণত করা হয়। অর্থাৎ নর্মালি আমরা জানি কঠিন পদার্থকে তাপ দেওয়ার পরে প্রথমে তা লিকুইড হয়, তারপর গিয়ে গ্যাস হয়, কিন্তু ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে সরাসরি সলিড থেকে গ্যাস হয়। তোমরা নিশ্চয়ই তোমাদের কাপড়কে পোকামাকড় থেকে রক্ষা করার ন্যাপথলিন সম্পর্কে জানো। এই ন্যাপথলিনকে তুমি যদি তাপ প্রয়োগ করো তখন তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। এটি হলো ঊর্ধ্বপাতন। এখন আমরা একটি ভিডিও দেখব। পাতন। এখানে দেখতে পাচ্ছ পাতন সমান বলা হয়েছে বাষ্পীভবন যোগ ঘনীভবন। উল্লেখ্য যে পাতন প্রক্রিয়ায় কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না। কোনো মিশ্রণে একাধিক উপাদান থাকলে সেই মিশ্রণ থেকে উপাদানসমূহকে বিশুদ্ধভাবে পেতে পাতন প্রক্রিয়া ব্যবহার করা হয়। সুতরাং এটি হচ্ছে মিশ্রণ থেকে কোনো উপাদানকে পৃথকীকরণ পদ্ধতি। পাতনের একটি ভিডিও দেখব। আমরা জানি তরল পদার্থকে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। আবার বাষ্পকে শীতল করলে তা তরলে পরিণত হয়, যাকে আমরা ঘনীভবন বলি। এক গ্লাস ঠান্ডা পানি কিছুক্ষণ রেখে দিলে গ্লাসের গায়ে ছোট ছোট পানির কণা দেখা যায়। এখানে মূলত জলীয় বাষ্প তার তাপ শক্তি নির্গত করে ঠান্ডা হয়ে পানির কণায় পরিণত হয়। এটি হলো ঘনীভবন। অন্যদিকে পাতন হচ্ছে কোনো তরলকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার প্রক্রিয়া। পাতন প্রক্রিয়ায় কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না। কোনো মিশ্রণে একাধিক উপাদান থাকলে সে মিশ্রণ থেকে উপাদানগুলোকে বিশুদ্ধভাবে পেতে পাতন প্রক্রিয়া ব্যবহার করা হয়। সুতরাং এটি হচ্ছে মিশ্রণ থেকে কোনো উপাদানকে পৃথকীকরণ পদ্ধতি। ল্যাবরেটরির নিরাপদ পরিবেশে যথাযথ পাত্র ব্যবহার করে পাতনের পরীক্ষা করা যায়। ধরো আমরা পানি ও লবণের মিশ্রণ থেকে লবণ ও পানিকে আলাদা করব। তাহলে একটি ফ্লাস্কে প্রথমে লবণ পানিতে তাপ দিতে হবে। পানি ফুটতে শুরু করলে বাষ্পীভূত হয়ে একটি বিশেষ শীতল নল দিয়ে নির্গত হবে। এই নলটিকে শীতল রাখতে এর চারপাশে ঠান্ডা পানির পরিচালন করা হয়। বাষ্প এই শীতল নল দিয়ে নির্গমন করার সময় ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয়।
যা হলো ঘনীভবন। এই ঘনীভূত বিশুদ্ধ পানি একটি বিকারে জমা হয়। অন্যদিকে ফ্লাস্কের সবটুকু পানি বাষ্পীভূত হয়ে গেলে ফ্লাস্কের তলায় লবণ অবশেষ হিসেবে থেকে যাবে। এভাবেই পানিতে অপদ্রব্য মেশানো থাকলে পাতনের মাধ্যমে বিশুদ্ধ পানিকে আলাদা করে নেওয়া যায়। সুতরাং পাতনকে এইভাবে ব্যাখ্যা করা যায়: পাতন সমান বাষ্পীভবন যোগ ঘনীভবন। এখন আসো আমরা ঊর্ধ্বপাতন দেখি। এটি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সরাসরি তা বাষ্পে পরিণত হয়। ড্রাই আইস, নিশাদল, কর্পূর, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই সবগুলো হলো ঊর্ধ্বপাতিত পদার্থ। এই ন্যাপথলিনকে তাপ দিলে সেটি প্রথমে তরল না হয়ে সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয়। ড্রাই আইস হচ্ছে হিমায়িত কার্বন ডাই অক্সাইডের একটি কঠিন রূপ। ড্রাই আইস যখন বাতাসের সংস্পর্শে আসে তখন সেটি কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয়। এটিও ঊর্ধ্বপাতনের আরেকটি উদাহরণ। এছাড়া নিশাদল, কর্পূর, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই পদার্থগুলোকে তাপ দিলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। এই পদার্থগুলোকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়। ল্যাবরেটরিতে যথাযথ নিরাপদ পরিবেশে একটি সহজ পরীক্ষা দিয়ে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া পর্যবেক্ষণ করা যায়। একটি বিকারে কিছু পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে বিকারের খোলা মুখটি একটি কাচের ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর কাচের ঢাকনার উপর কিছু বরফখণ্ড রাখা হয় যেন বাষ্পীকৃত অ্যামোনিয়াম ক্লোরাইড ঠান্ডা হয়ে ঢাকনার নিচে জমা হতে পারে। এবার বিকারে তাপ প্রয়োগ করলে দেখা যাবে কঠিন অবস্থার অ্যামোনিয়াম ক্লোরাইড গ্যাসীয় অবস্থায় পরিণত হচ্ছে। এই বাষ্পীকৃত বা গ্যাসীয় অ্যামোনিয়াম ক্লোরাইড উপরে উঠে কাচের ঢাকনায় গিয়ে শীতল হয়ে পুনরায় কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড হিসেবে ঢাকনার নিচে জমা হতে থাকবে। কোনো কঠিন পদার্থের মিশ্রণে যদি একটি ঊর্ধ্বপাতিত পদার্থ মিশ্রিত থাকে তাহলে ওই ঊর্ধ্বপাতিত পদার্থকে মিশ্রণ থেকে সহজেই পৃথক করা যায়। আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে ঊর্ধ্বপাতন পদ্ধতিতে আয়োডিনকে আলাদা করা যায়। আমাদের আজকের ক্লাস আমি এখানে শেষ করছি।